আমি কুষ্টিয়া শহরের একটি মুসলিম একান্নবর্তী যৌথ পরিবারের কথা বলছি। আমার দাদামশাই ছিলেন মাহতাবউদ্দিন আহমেদ। তিনি নাজির ছিলেন নদিয়া জেলার। তিনি তার বসত বাড়ি কুষ্টিয়ার বরতল গ্রাম থেকে শহরে চলে আসেন, এসে কোটপাড়ায় বসতি স্থাপন করেন। তার 3 ছেলে 1 মেয়ে ছিল। নাজির সাহেবের বড় ছেলে ডক্টর ফজলুল হক, ডাক নাম ছিল খোকা। মেজ ছেলে অ্যাডভোকেট লুৎফেল হক, ডাক নাম ছিল সোনা। আর ছোট ছেলে আব্দুল হক, ডাক নাম ছিল পোনা। তাদের নিয়ে তার সংসার ছিল কোটপাড়ায়। মূলত কোটপাড়ায় যে এইখানে তার বাড়ি, সেখানে বাড়ি হওয়ার পেছনে একটু ইতিহাস আছে। তখন সবেমাত্র রেল লাইন বসেছে। কুষ্টিয়া মোহিনীমোহন চক্রবর্তীরা কাপড়ের মিল বসিয়েছে। এই সমস্ত মিলিয়ে একটি নগর সভ্যতার, কলকাতার নব্য নাগরিক জীবনের ছোঁয়া এসে কুষ্টিয়াতে লেগেছিল। কুষ্টিয়া ছিল নদিয়া জেলার সাব ডিভিশন। আমাদের হেডকোয়ার্টার ছিল কৃষ্ণনগর। 1947-এ প্রথম জেলা হিসেবে কুষ্টিয়া পরিচিতি পায়। খন্দকার আব্দুল গফুর আহমেদের এটা ছিল মূল বাড়ি। এই বাড়িটা যুদ্ধের সময় ভেঙে গেছে 71 সালের যুদ্ধতে। এই বাড়িতেই সবাই বেড়ে উঠেছে। যখন অনেক আমার চাচা, বড় চাচা, আমার বাবার ছেলে পেলে অনেক বেশি হয়ে গেল, তখন এই বাড়ি থেকে সামনে আমরা আরেকটা বাড়িতে চলে গেলাম। কিন্তু এটাই মূল বাড়িতে। এই বাড়িতে আমাদের একদম শামীম পর্যন্ত, নাসিম পর্যন্ত জন্মগ্রহণ করেছে। সেই বাড়ি কাদের প্রবাহে সেই বাড়ি হারিয়ে গেছে। এখন সবাই মিলে ডেভেলপারের কাজ করছে। বাড়িটারও এখন নতুন হয়েছে, যুগের সাথে তাল মিলিয়ে চলছে। এই তো সময়। আর ফুপু, এই যে সামনে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা তো এখন বিল্ডিং হয়ে গেছে, বাট এটা তো একটা বিশাল পুকুর ছিল এবং কুষ্টিয়ার মধ্যে অন্যতম একটা পরিষ্কার একটা পুকুর ছিল। কুষ্টিয়ার মধ্যে অন্যতম পরিষ্কার পুকুর বললে যে হয়, এই পুকুরের পানি দিয়ে আমাদের রান্না হতো। 24 কাঠের উপরে আমাদের পুকুর ছিল, 45টা ডাব গাছ দিয়ে। এটা কি দাদাদের সময় থেকে ছিল? এটা দাদারাই করেছে, এটা দাদা করেছে। এইখানে আমের বাগান ছিল, সেটাও দাদির হাতের প্রায় 100টা আমের গাছ। এবং এই জায়গাটা ছিল, দেখেছি ওটা ছিল আমের বাগান আমাদের। হ্যাঁ। আর ছোট দাদারা কি এখানে থাকতো? এখানে ওই পিছনেরটা ছিল আমাদের আমের বাগান, ওই বাড়ি থেকে। হ্যাঁ। আর এইখানে ছিল আমার ছোট চাচার বাড়ি। এখানে একটা টিনের বাসা দেখতাম তখন যুদ্ধের সময় ছোটবেলায়। সেটাও ভেঙে ফেলেছে। সামনেরটা ছিল আমাদের, সেটাও ভেঙে ফেলেছে যুদ্ধের সময়। আর এই বাড়ি বড় ছেলে ডক্টর ফজলু সাধারণত বাইরেই চাকরি করতেন। তখন তো দেশভাগ হয়নি। তিনি চাকরি করতেন জলপাইগুড়ি, আসাম, সুকনা, ইভেন কাশ্মীরেও। তিনি চা বাগানের ডাক্তার ছিলেন। জলপাইগুড়ির নবাব মোশাররফ হোসেন ছিল তার বন্ধু। তিনি তাকে জোর করে পশ্চিমবঙ্গে রাখার ব্যবস্থা করলেন এবং তিনি সারা জীবনই ডাক্তারি করলেন তাদের চায়ের বাগানে, সেটা বিশেষত জলপাইগুড়িতে। পরবর্তীতে তিনি শেষ বয়সে এসে ব্রিটিশ সরকারেরই একটি হসপিটাল, একটা দাতব্য চিকিৎসালয় ভেড়ামারার সোনাইকুণ্ডিতে জয়েন করলেন। সেখানে দীর্ঘদিন চাকরি করার পর তিনি কুষ্টিয়ার বাড়িতে চলে এসে থাকলেন। তার 2 মেয়ে 2 ছেলে। বড় ছেলে নান্নু, ছোট ছেলে জিন্না। বড় মেয়ে বানু, ছোট মেয়ে বুলু।
বলাই বাহুল্য ডাক্তার ফজলুল হক খুব ভালো বেহালা বাজাতেন এবং সেতার বাজাতেন। তৎকালীন মুসলিম পরিবারে এই যে সাংস্কৃতিক প্রবাহ বা বাতাবরণ, সেটি খুব কম দেখা যেত। যেহেতু ভারতবর্ষের অন্যান্য জায়গায় মুসলিম সভ্যতার যে প্রভাব ছিল, কলকাতামুখী, বেনারসমুখী, লখনৌমুখী, তা তো আর পূর্ববঙ্গে ছিল না। পূর্ববঙ্গে কেবলমাত্র কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়াতেই ছিলেন, যেখানে উস্তাদ আলাউদ্দিন খাড়া ছিলেন। কুষ্টিয়ার, বিশেষ করে নদিয়া জেলায় গান বাজনার ক্ষেত্রে এই পরিবারের অবদান যথেষ্ট। মেজ ভাই অ্যাডভোকেট লুৎফেল হক, যার ডাক নাম ছিল সোনা, তার 9 ছেলে 2 মেয়ে। 9 ছেলে 2 মেয়ের মধ্যে বড় মেয়ে চপলা শৈশবেই মারা গেছিল। তারপরে 9 ছেলে রাজু, বাদশাহ, নবা, মান্না, টিপু, সেলিম, লালিম, শামীম, নাসিম এবং সব শেষে একটি বোন কল্পনা। আপনারা জানেন, আমি যাদের নাম বললাম তারা সবাই কম বেশি খ্যাতিমান এবং বাংলাদেশে পরিচিত। চলচ্চিত্র অভিনেতা রাজু ছিল আমাদের বড় ভাই। মেজজন ছিল আমিনুল হক বাদশাহ, একজন রাজনীতিবিদ, এবং ছোট্ট কাল থেকেই তিনি বড় চাচার কাছ থেকে বেহালা এবং সেতারে হাতে খড়ি নিয়ে একজন বড় বাদক হয়েছিলেন। মূলত সে ছিল রাজনীতিবিদ। তিনি ছিলেন বঙ্গবন্ধুর প্রথম প্রেস সচিব। তারপরে রাশেদুল হক খন্দকার নবা, সে একজন আমলা, সরকারি বড় চাকরি করেছে, প্রথম জীবনে প্রফেসরি করেছে কলেজে। তারপর এলো মান্না হক। এই নামটি খুব পরিচিত নাম, বাংলাদেশ বেতারে চাকরি করত এবং খুব বড় একজন মুক্তিযোদ্ধা, বড় গায়ক। দুঃখের কথা এই, তার কবরটাও এদেশে নেই। তিনি লন্ডন প্রবাসী ছিলেন, তিনি সেখানেই মারা গেছিলেন। তার প্রচুর গান আছে, তিনি স্বাধীন বাংলা বেতারের একজন খ্যাতিমান শিল্পী ছিলেন। তারপরে টিপু হক অভিনেতাও ছিল, ব্যবসায়ীও ছিল। তারপরে সেলিম একজন ছাত্র রাজনীতিবিদ এবং বড় ব্যবসায়ী, সেও অকাল প্রয়াত হয়েছে। তারপরে লালিম হক, আমি যে কথা বলছি, আমি পেশায় একজন আইনজীবী এবং ছোটখাটো ধরনের লেখি। মূলত আমার পেশা উচ্চাঙ্গ সঙ্গীত। বাবার ঐতিহ্য একমাত্র আমার কাছেই ধরা আছে। আমার পরের জন শামীম, সে একজন ব্যবসায়ী মানুষ, কেতাদগ্রস্ত ব্যবসায়ী। তারপরে নাসিম, সে ছিল গায়ক, অভিনেতা এবং চাকুরীজীবী, ওরও অকাল মৃত্যু হয়েছে। আর ছোট একটি বোন কল্পনা, ও গৃহী, ও সন্তান সন্ততি নিয়ে সংসারেই ব্যস্ত। আমার বড় চাচার যে ছেলেদের কথা বলেছি, মেয়েদের কথা বলেছি, আমার বড় বোন খুব খ্যাতিমান একজন নারী। আমার দৃষ্টিতে তিনি মহিয়সী। 40-এর দশকে, 50-এর দশকে এবং 60-এর দশকের মাঝামাঝি কুষ্টিয়ার নারী জাগরণের অগ্রদূত পথিকৃৎ আমার ওই বড় বোনকে বলা যায়, হাসনা বানু। তিনি যেমনি ছিলেন সংগঠক, তেমনি ছিলেন সামাজিক কার্যক্রমে প্রগাঢ় শক্তিশালী একজন ব্যক্তিত্ব। 1957 সালে তিনি মেয়েদের নিয়ে মহিলা সমাজ সেবা সংঘ তৈরি করেন, যা সারা বাংলাদেশে তখনও হয়নি, রেজিস্টার্ড একটি নারী সংগঠন। তিনি সেটার পরিচালিকা ছিলেন। আমার মেজ বোন ঘর গৃহিণী ছিলেন, প্রচণ্ড ভালো রান্না করতে জানতেন এবং রাঁধুনি হিসেবে বুনুর খ্যাতি কুষ্টিয়া শহরে যথেষ্ট আছে। তারপরে নান্নু হক, সে ঘোর ব্যবসায়ী মানুষ, কিন্তু অভিনেতাও ছিল।
চলচ্চিত্রেও অভিনয় করেছে, মঞ্চেও অভিনয় করেছে, বিটিভিতেও সে খুব ভালো অভিনয় করত। ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত থাকতো, তারও অকাল মৃত্যু হয়েছে। তারপরে ছোট জন জিন্না হক, এ নামটি সবার চেনা। বাংলাদেশের নাট্যজগতে যে কজন উদীয়মান এবং খ্যাতিসম্পন্ন প্রভাবশালী নাট্যকার, জিন্না হক তাদের একজন। তার প্রচুর নাটক আছে, যার প্রচুর নাটক বাংলাদেশ টেলিভিশন, রেডিও, মঞ্চে, নানা জায়গায় অভিনীত হয়েছে। তিনি অনেক বড় বড় পুরস্কারও পেয়েছেন। তিনিও অকাল প্রত্যয় প্রয়াত হয়েছেন। যা হোক, এ গেল আমার বাবাদের দুই ভাইয়ের কথা। তৃতীয় জন ছিলেন ছোট আব্দুল হক, ডাকনাম ছিল পোনা। তার ছেলে মেয়ে 6 ছেলে 2 মেয়ে। তার ছেলে মেয়েরা সবাই ব্যবসা কেন্দ্রিক এবং অবস্থা সম্পন্ন। তাদের 2 বোন, বড়টা করোনায় মারা গেছে, সেও একটা ভালো চাকরি করতো সমাজ সেবায়, এবং ছোট বোন গৃহিণী, পূর্ণিমা নাম। তারা খুব 6 ভাই ব্যবসায়ী, তার অধিকাংশই বিদেশে থাকে। ওরা 3-4 ভাই ইউরোপ আমেরিকাতে সেটেলড। আমার বাবা এবং চাচা, বড় চাচা বিয়ে করেছেন এক বাড়িতে। আমার বড় খালা আমার বড় চাচি হন, আর আমার মা ছোট। তারাও খুব বর্ধিষ্ণু বাড়ির। আব্দুল গফুর নামে একজন ভদ্রলোক ছিলেন, যিনি আমার নানা। তিনি খুব বড় ব্যবসায়ী ছিলেন সেই যুগে। 30-এর দশকে বলা যায় যে তুঙ্গে ব্যবসায়ী আব্দুল গফুর। এদেশে চামড়ার ব্যবসার শুরু তার হাতে। ফুরকান আলীদের সাথে এসে এখানে একটা বিদেশি ব্যবসায়ীরা ছিল বিহারের, তাদের সঙ্গে আমার নানাজি ব্যবসা করতেন এবং তাদের সঙ্গেই সম্পৃক্ত হয়ে প্রচুর বড়লোক হয়েছিলেন। আমলাপাড়ায় আব্দুল গফুর স্ট্রিটে তার বাড়ি। ওই পাড়ায় একমাত্র মুসলমান তারা ছিল। আমরা যেমন কোটপাড়ায় একঘর মুসলমান এখনো আছি। মূলত বলা যায় ব্রিটিশ আমলের আগে থেকেই মাত্র 8 ঘর মুসলমানের দেশ ছিল এই কুষ্টিয়া। আমরা এবং আমার নানারা তেমনি 8 ঘরের মধ্যে 2 ঘর পড়ি। আমার ছোট মামি, বেগম বদরুন্নেসা, আপনারা সবাই তার নাম জানবেন, বঙ্গবন্ধু ক্যাবিনেটের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। তারও অকাল মৃত্যু হয়েছে। তার 4 ছেলে মেয়ে, তার বড় মেয়ে ডক্টর নাসরিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ছিলেন এবং খুব বড় রবীন্দ্রসঙ্গীত গায়িকা। ছোট মামার ছোট মেয়েটার বিয়ে হয়েছে কলকাতায়, ওর নাম শান্তা। ওর হাজব্যান্ড চলচ্চিত্রে কাজ করে, ফিল্ম মিডিয়াতে বেশ পরিচিত নাম কলকাতার, গৌতম বসু তার নাম। আর 2 ভাই ব্যবসা করেন, এরা খুব স্টাবলিশড, এদের ব্যবসা আছে, খুব ভালো আছে। এভাবে আমাদের 4 মামার ছেলে মেয়েরাই খুব স্টাবলিশড এবং প্রতিষ্ঠিত। আমি আমাদের বাড়ির কথা বলি। শিল্প সংস্কৃতির ক্ষেত্রে একটি পরিবারকেও যদি রাখা হয়, তো আমাদের পরিবার তার মধ্যে এসে যাবে। কারণ এই সংস্কৃতিটা আমাদের সংসারে, আমাদের জীবনে, আমাদের পরিবারে ভাত খাওয়ার মতো ওতপ্রোতভাবে জড়িত। পিতা পিতামহ থেকে শুরু করে ভাই বোন, আত্মীয় স্বজন, এই দেশে এই শহরে যারাই আছেন না কেন, তারা জানে যে এর একটি সাংস্কৃতিক পরিমণ্ডলিত পরিবার বা পরিবেশ। সেই পরিবেশেই বেড়ে উঠেছি আমরা। সেই পরিবেশের মধ্যে আমাদের সন্তানকেও আমরা লালন করি। আমাদের সন্তানরাও মূলত আমাদের পথ ধরেই চলে এবং আমাদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। বিশেষ করে সংস্কৃতির ক্ষেত্রে আমাদের গুরুত্ব যথেষ্ট আমরা নিজেরাই বুঝি। যে কোনো কাজ করতে গেলে কুষ্টিয়ায় আমাদেরকে প্রয়োজন হয়। এটি আমাদের অহংকার, ঈশ্বর প্রদত্ত পাওয়া।